ঔপন্যাসিক হিসেবে বাংলাদেশে এবং বর্তমান বাংলা সাহিত্যে একজন জিনিয়াসের আবির্ভাব ঘটেছে। সেই জিনিয়াসের নাম কাজী রাফি। তার ত্রিমোহিনী এক মহাকাব্যিক উপন্যাস, মহামূল্যবান সম্পদ এই উপন্যাসটি। গ্রন্থটি কোনোদিন মরবে না। এই বইয়ের অনুবাদ হোক। এই বই সারা বিশ্বকে জানান দিক যে খুব বড় করে কল্পনা করার, ইতিহাসকে বড় করে তোলার মতো ঔপন্যাসিক আমাদেরও আছে। আমরা গর্বিত আপনাকে নিয়ে, এবং স্যার যে বলে গেছেন এই বইয়ের অনুবাদ হোক, সেই কাজটা আপনি করছেন অদ্ভুতভাবে। এবং তিনি খুব প্রত্যাশা করেছিলেন স্যার থাকলেন না, থাকলে যদি শুনতেন যে ত্রিমোহিনীর অনুবাদ হচ্ছে এবং আপনি করছেন, নিশ্চয়ই উনি আপনাকে ফোন করতেন। এবং ত্রিমোহিনীটা তার এত পছন্দের উপন্যাস। স্যার আমাকে বলতেন, মানে 10-15 দিন গেলেন আমাকে ফোন করতেন। এবং এই মানুষগুলো তো সবাইকে আসলে অ্যাক্সেস দেয় না, কিন্তু উনি তো আমার বিচারকও ছিলেন হাসানদার। ফলে হয়েছে কি, আমার যে প্রথমবার উনি বলেছিলেন যে তোমার ভাষার আড়ষ্টতা রয়েছে, এবং তারপরে এটা উতরে যাওয়াতে উনি আমাকে গ্রহণ করেছিলেন, যে ভাষার মানে খুব দ্রুত সে কাটিয়ে ফেলেছে। আমাদের কিন্তু ওইটাও দরকার। আমি কেন ওনাকে কোট করলাম, কিংবা আমরা কেন হেলাল হাফিজের কথা বলি, হাসান আজিজুল হক স্যারের কথা বলি, বা আরো যারা আছেন, আমি সবসময় কথা বলার সময় আমার শিক্ষকদের কথা বলি, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ফখরুল আলম, আমাদের কবি চৌধুরী স্যার। কারণ হচ্ছে এই যে আমাদের যে পথ দেখান, এই যে আপনাকে বলেছে তোমার শব্দের আড়ষ্টতা আছে, এরপর কিন্তু আপনি ঠিক করে ফেলেছেন। সো উই নিড সামওয়ান টু ফাইন্ড ফল্টস উইথ আস। এটা শুধু না, আরো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের বড়রা, মানে এই যে তাকে নিয়ে আমি কথা বলছি না, আমরা আমাদের সাহিত্যটা একটা সামগ্রিক বিষয়। আমি একা আমার সাহিত্যটাকে টেনে সামনে নিয়ে যেতে পারবো না। তো হাসান আজিজুল হকরা সেটা বুঝতেন। ফলে তারা মানে ভালো জিনিসগুলোকে তারা নিয়ে বড় করে কথা বলতে তারা এত বড় ছিলেন যে এই জিনিসগুলোকে নিয়ে তারা মানে আমাদের মতো, তাদের কাছে কোনো বাচ্চা ছিলাম। আর আমার মনে হয় কি যে এই পুরো বিষয়টাই সাহিত্য, একটা দেশের সাহিত্য, মানে বাংলাদেশের সাহিত্য বা সামগ্রিক সাহিত্য, ইটস লাইক এ রিলে রেস। একজন আরেকজনকে পাস করে, যে স্যার হচ্ছে আপনাদের কাছে পাস করে দিয়ে যাচ্ছেন, আপনারা আবার আমাদের কাছে দিয়ে যাচ্ছেন। ভেরি সিম্পল। এটা শুধু পাস করার মানে ইয়ে না, যে এটা তো পরম্পরা একটা। জি জি, সেটাই। বিশ্ব সাহিত্য একটা পরম্পরা, বাংলা সাহিত্য একটা পরম্পরা। 100 বছরে দেখা যাবে 100টা বই টিকে আছে। তাহলে কোন বইগুলো টিকে থাকবে সেটাকেও তো ফাইন্ড আউট করার জন্য সাহিত্যের সামগ্রিক একটা অভিযাত্রা দরকার। কিন্তু এই সামগ্রিক অভিযাত্রাটা হাসান আজিজুল হক স্যাররা তাদের সময় তারা করে গেছেন, আমরা কিন্তু করছি না, আমাদের সময় করছে না। কিন্তু এই যে আপনার জেনারেশন এইভাবে যারা ভাবছে, আপনি আজকে আমার সাথে যখন কথা বলছেন, তখন আমি সত্যি আনন্দিত হচ্ছি ভাবনা এটা ভেবে যে হয়তো আমাদের এই কাজগুলো, যে কষ্ট তো না, আনন্দই এটা। দিন মানে মানুষ শুনলে মনে করবে যে ভোর রাতে উঠেছে, সারা রাত কাজ করে আবার সারাদিন অফিস করেছে এই মানুষ, এ তো মানুষ না, এটা কষ্ট করেছে, অন্যরকম আনন্দ। কিন্তু এটাও একটা আনন্দ বলেই আমি করতে পেরেছি কাজটা। এবং এই আনন্দটা, মানে এই আনন্দের জগতে আমাদের আগের জেনারেশনরা কি করেছে, তারা কৃষক ছিল, মাঠে ঘাটে কাজ করে তারা কোনো ফসল পাওয়ার পর হ্যাপি হয়েছে। জগতে সবচেয়ে মানে সুখী হওয়ার উপায়টা কি? আসলে সুখী হওয়ার উপায়টা হচ্ছে এই যে এক অভিযাত্রার পর যে একটা মানে কোনো গাছের ছায়ায় বসে জলপান করা, এর থেকে সুখ কিন্তু বড় কিছু নাই। কার সাথে? সেই মানুষটার সাথে, সেই সব মানুষদের সাথে যার সাথে আমার একটা সুসম্পর্ক আছে, আমি একা নই। কিন্তু আমরা এখন সুখটাকে ধরে নিয়েছি কিরকম, যে আমি যা চাইবো সবই আসবে আমার কাছে, আর ভোগবাদিতা, এবং মানুষের সাথে আমার সম্পর্ক থাকলো না কি না থাকলো সেটা কোনো ইস্যু না। কিন্তু এটা কিন্তু মানুষকে সুখী করে না। সাহিত্য আমাদেরকে ঠিক ওই জায়গাটায় আমাদের মননকে স্পষ্ট করে দেয়, তোমার জীবনের অভিযাত্রায়, পথ চলাটায় তোমার আনন্দ। এই জিনিসটা সাহিত্য খুব স্পষ্ট করে দেয়। সাহিত্য হ্যাপিনেস অ্যালং দ্য ওয়ে, নট এট দ্য এন্ড অফ দ্য ওয়ে। গন্তব্যে পৌঁছানোর কিছু নাই, এই জীবনের চলার পথটাই গন্তব্য। এই বোধটা সাহিত্য খুবই স্পষ্ট করে দেয়। সাহিত্য
খারাপ চরিত্রগুলোকে অল্প বয়সে ঘৃণা করতে শেখায়, যারা মহান চরিত্র তাদেরকে অ্যাকসেপ্ট করতে শেখায়। ত্যাগগুলো, যে মৃত্যু কিন্তু ত্রিমোহিনীতে একটা ক্যারেক্টার, আপনি দেখবেন একটু পর পর মৃত্যু আছে, মহান মৃত্যু আছে, হঠাৎ মৃত্যু আছে এবং কিলিং আছে। এটা তো সমাজে চলে এসেছে। আমাকে এখন বলে এত মৃত্যু কেন, আমি বলি মৃত্যু একটা চরিত্র ত্রিমোহিনীতে, কারণ এখানে 2500 বছরের হিস্ট্রি আছে, 160 বছরের এখানে একটা সময়কাল আছে। 160 বছর তো মানুষ বাঁচে না, সেখানে অনেক মৃত্যু আসে। তো এই যে মৃত্যুর পরে তাদের থেকে যাওয়া কিভাবে সমাজে, তারা কতটুকু সম্মানিত অসম্মানিত হন, এই ব্যাপারগুলো কিন্তু সাহিত্য থেকে মানুষের ভিতরে যখন চলে আসে তখন তার ভিতরে আত্মমর্যাদা বোধ তৈরি হয়। আমাকে একটা আলোচনা অনুষ্ঠানে একজন ওই অধ্যাপিকা মানে ডক্টর শামীম সাথী উনি বলছিলেন, সরাসরি হঠাৎ করে বলে বসলেন যে যিনি সঞ্চালক ছিলেন তাকে বলছেন যে ত্রিমোহিনী, আমি ডক্টরেট ডিগ্রি করেছি, কিন্তু অনেক মাস্টার্স ডিগ্রি করেছি, অনেক পড়াশোনা করেছি, আমার কিন্তু পরিবর্তন হয় নাই। কিন্তু এই ত্রিমোহিনী পড়ার আগের মানুষ আর ত্রিমোহিনী পড়ার পরের এই ডক্টর শামীম সাথী, এই দুইজন মানুষের অনেক পার্থক্য হয়ে গেছে। এটা তো আমিও আপনাকে বলেছি। তো এই যে এটা কিন্তু একজন রাইটারের জন্য না মানে আমার জন্য থেকেও বড় কথা হচ্ছে এটা সাহিত্যের জন্য প্রাপ্তি। আমি তো শেষবার গিয়ে আপনাকে বলে আসলাম যে আমার মনে হচ্ছে আমি একটু একটু করে ভালো মানুষ হচ্ছে, কারণ না না, আমার যখন একটু সাপ্রেসড লাগে, কোনোভাবে আমি হচ্ছে একটু ক্লাস্ট্রোফোবিক ফিল করছি, অসুস্থ লাগছে নানান নিউজ টিউজ দেখে, বা বাড়ি যাওয়া হয় না অনেক দিন, আমি কিছুক্ষণ একটু ত্রিমোহিনীর একটা চ্যাপ্টার খুঁজে যেটাতে একটু সবুজ গাছপালা আছে ওটা পড়লেই আমার ফ্রেশ লাগছে। আর ত্রিমোহিনীর আলাপ তো আসলে শেষ হবার নয়, কিন্তু যেহেতু আমাদের থামতে হবে, আমি একটাই কথা বলবো আপনাকে যে আমরা আমাদের মধ্যে যেমন একটা টেন্ডেন্সি আছে যে যেই যুগেই আমরা থাকি না কেন, আমাদের যে পরবর্তী প্রজন্ম ওটাকে কিছুটা আমরা একটু হালকা করে দেখি, আমার তাই মনে হয়। যেমন আমিও আফসোস করি যে আমাদের সময় স্কুলটা এমন ছিল না, আমাদের সময় এই সিস্টেম এমন ছিল না। তো আপনি যদি ওভাবে আমাকে নাকচ করে দিতেন, আমি কিন্তু আজকে ত্রিমোহিনী অনুবাদ করতে পারতাম না, কিংবা এর বরাতে আমি হয়তো বা আরো কাজ করব সেটাও পারতাম না। আপনার কাছে কৃতজ্ঞতা, আপনার প্রতি কৃতজ্ঞতা আমার, এবং সারা জীবনে সেটা থাকবে। আর আমি তো আসলে 90s-এর, আমি মিলেনিয়াল। আর যারা হচ্ছে এখনকার আছে জেনজি, তাদেরকে মানে এই যে গ্রহণযোগ্যতাটা অ্যাপ্রিসিয়েট করা, তাদেরকে ইনক্লুড করা, ইনক্লুসিভ চর্চাটা আমাদের, এটা যদি আপনার মতো অনেকেই করে তাহলে আমরা আসলে অনেকটা এগিয়ে যাব। আমাদের জাতির ভিতরে যে প্রবণতা আমি একটা দেখি যেটা আমার একটা অবজারভেশন, সেটা হচ্ছে অনেকের মধ্যেই এটা পলিটিক্যাল গ্রাউন্ড থেকে খুব সম্ভবত এসেছে যে আমরা একটা মানুষকে মাঝে মাঝেই তার দুই একটা ভুলের কারণে বাতিল করে দেওয়ার একটা প্রবণতা আছে। একটা মানুষের 100টার মধ্যে 90টা ভালো গুণ যদি থাকে, 10টা খারাপ যদি গুণ থাকে, তাহলে ওই মানুষটা কিন্তু বাতিল করে দেওয়ার কিছু নাই। কারণ যারা বাতিল করে দিচ্ছে তার মধ্যে হয়তো 20টা খারাপ গুণ আছে। হ্যাঁ, তো যখনই এই ধারণাটা আমাদের কাছে স্পষ্ট হবে, মানুষকে ক্যান্সেলেশন করতে হয় না। ওই যে সকালবেলা মধুদা একটা কথা বলছিলেন যে একজনের সাথে ওনার একটা মতের অমিল হয়েছে, তাতে কি হয়েছে, মানে মতের অমিল হতেই পারে, আমরা তো একটা, কিন্তু আমরা তো সম্পর্কটা তো এত ঠুনকো ব্যাপার হওয়া উচিত না মানুষের সাথে। কালে কালে যুগে যুগে সময়ে সময়ে একটা বই যখন আমি পড়ি তখন আমি তো প্রশ্ন করতে হবে আমাকে যে মানে রাইটার সবকিছু বলছেন, সবকিছু ঠিক, এটার একটা তাহলে তো একজন রাইটারও মানে যিনি একজন মহান রাইটার তিনিও মানে তাকেও প্রশ্ন করা যায়। তাহলে কেন আরেকজনকে আবার প্রশ্ন করা যায় না? আমার বাবার সাথে অমিল হতে পারে, আমার মায়ের সাথে অমিল হতে পারে, আমার ভাইয়ের সাথে অমিল হতে পারে, আমার পাড়াপড়শি প্রতিবেশীর সাথে অমিল হতে পারে, তার জন্য তাকে আমি বাতিল করে দিতে পারি না। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়ার কথাই যদি বলি, মাঝে মাঝে এমন কিছু হয় না যে যদিও আমি তেমন কিছু লিখি না, মানে আই ডোন্ট ফিল লাইক রাইটিং দেয়ার, সো যেটা হয় যে তাও অল্প কিছু লিখলেই কয়েকজন এসে কিছু বললে আমি যেটা লিখি, লেটস অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। এটার কারণ আরেকটা হচ্ছে আমার এটা একটা, আরেকটা হচ্ছে যদি সে আমার প্রতি ঘৃণা প্রকাশ করে
তাহলে আমার টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডের লাস্ট দুটো লাইন, বুঝলেন? হ্যাঁ। দাত্তা দম্মতা দায়াদ্ভাম শান্তি 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 শান্তি। লিখে দিয়ে চলে আসি। দ্যাটস মাই ওয়ে। মানে ওই যে আমি আসলে যেভাবে র্যাপ আপ করতে চাচ্ছিলাম আলাপটা, সাহিত্যটা আসলে একটা ভালোবাসার সমাজ নির্মাণ করতে একেবারেই চায়। একেবারেই আর অন্যান্য অনেক কিছুই মানুষ মানে এই সাহিত্য থেকে যখনই একটা সাহিত্যতে একটা জাতির মনন নির্ধারণ করে তৈরি করে দেয়, জি। মানুষের মনন তৈরি করে দেয়। জি। তো সাহিত্য থেকে আমাদের বাংলাদেশের সমাজটা সত্যিকার অর্থে অনেক দূরে বাস করছে। তারা ভালো সাহিত্য বা যেগুলো আছে সেগুলোর চর্চাটা এখন একটু কমই হয়। এটা একটা কারণ। আরও বড় কারণ হচ্ছে যে আমরা ভালো জিনিস ছড়ানোর থেকে ঘৃণা ছড়ানোটা, ঘৃণাকে নেওয়াটা, ঘৃণা জিনিসটাতে রিয়াক্ট করাটা বেশি পছন্দ করছি। এটা আমাদের কিন্তু আমাদের আত্মা হারিয়ে ফেলছি। এতে একটা সোল আছে না আমাদের, যেটা হয়েছে যে আমরা সবচেয়ে এক্সপেন্সিভ যেটা, সহিষ্ণুতা হারাচ্ছি। হ্যাঁ, আমার তো একটা আত্মা আছে। আমাকে আমার জন্মে যদি কোনো কিছু বড় প্রাপ্তি থাকে সেটা হচ্ছে আমার আত্মা। সেটাকে নষ্ট করার যত উপাদান আমার সমাজে তৈরি করে দিয়েছে, সেটাকে কারেকশন করার উপাদান কিন্তু তত তৈরি করছে না। কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে কারেকশন করার উপাদান আমার কোথায় কোথায়, আমাকে তো সেই দিকে যেতে হবে। আমি কেন ড্যামনেশন, যেগুলো ঘৃণা, তারপরে কেউ কাউকে পছন্দ করছে না বলে কথা বললে সে তাকে সাথে সাথে সেই হিসাবে ও আচ্ছা তাহলে সে খারাপ, প্রমাণ ছাড়াই খারাপ, এই যে প্রবণতা সমাজে তৈরি হয়েছে, এটার কারণও কিন্তু এই সাহিত্য পাঠ না করা। যদি সাহিত্য পাঠ সে করতো, মানে যে মানুষটা করে সে কিন্তু জানে, পরিমিতি বোধ থাকে আচরণে। পরিমিতি বোধের থেকে হচ্ছে কি মানুষকে মানে ঘৃণা করতে তার সময় লাগে। আর যতগুলো হচ্ছে মানে কি বলে জগতে যতগুলো ষড়যন্ত্র হয়, কুটচাল হয়, সেগুলো কিন্তু সাহিত্য থেকেও সে শিখে যায়। মানে হিউম্যান সাইকোলজি সে বোঝে, সে সত্যি বলছে না মিথ্যা বলছে, আর একটা মানুষকে যে বাতিল করে দিয়ে সে ভালো হচ্ছে, সে কি ভালো আমার কাছে, এই বোধটাও তার তৈরি হয়। ওই যে পরিমিত বোধ বললেন, সে সাথে সাথে মানুষকে রিজেক্ট করে দেওয়ার কাজটা করে না। তো ভাবনা, আপনি যে এই ত্রিমোহিনী নিয়ে অনেকক্ষণ মানে এই যে কথা বলছেন, আমার সবসময় আমি দিন শেষে এটাই চাই, মানুষকে পাশে দাঁড়াক, মানুষকে ভালোবাসুক, এবং দিন শেষে কিন্তু মানুষ এবং মনুষ্য ছাড়া আমাদের জীবন সুন্দর নয়। হয়তো আমি সবসময় যেটা বলি যে চলুন ভালোবাসা ছড়াই, তো যতটুকু পারা যায় আর কি, এবং ভালোবাসা যেহেতু বায়বীয় ছড়ানোই যায়। আপনাকে আবারও অভিনন্দন, এমন একটা বইয়ের জনক আপনি। আর এটা তো আপনাদের বই, এখন গ্রেটফুল। রাইটারের কাজ হচ্ছে একটা বই তৈরি করে দিলে সেটা তার থাকে। আমার এখন একটা এই বই নিয়ে এখন আমিও এই বইয়ের অংশীদার নিজেকে মনে করি, এবং আমার স্বপ্ন থাকবে যে আমি অনুবাদ করছি এবং ইন্টারন্যাশনাল অ্যারেনাতে সেটা পৌঁছে যাক। আমিও চেষ্টা করছি যতটা সাবলীল ইংরেজি এবং মানে কমিউনিকেট করা। আমার তো এত এখানে খুব বেশি পাণ্ডিত্য দেখানোর নেই শব্দ দিয়ে। আর হাসান নাজিলুক স্যারের আত্মাটাও তৃপ্ত হবে। জি, স্যার খুব চেয়েছিলেন এটার অনুবাদ হোক। না, আমি আসলে ওই যে যদিও আমি ত্রিমোহিনী উপন্যাস অনুবাদের মাঝ পর্যায়ে আছি, এবং হচ্ছে আপনার বাকি প্রায় সবগুলো বই আমার কাছে আছে, তারপরেও বারবার একটা কথা জানতে ইচ্ছা করে যে ডু ইউ ডেয়ার টু রাইট অ্যানাদার ত্রিমোহিনী? আমাকে এই প্রশ্ন অনেকেই করেছেন এর আগে, আমার প্রকাশকও বলেছেন, মানে প্রকাশক চাচ্ছিলেন যে আমার একটা লিখি, ওই জন্য বলছেন আপনি জীবনে আর একটা ত্রিমোহিনী তৈরি করতে পারবেন। তো আমার তো স্বপ্ন আছেই। আমি যখন এটা লিখেছি তখন কিন্তু আমার বয়স 32 বছর যখন শুরু করেছি। মানে আপনার এই যে আমি যখন অনুবাদ শুরু করেছি আপনি তখন, হ্যাঁ। তো তখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি যদি ওই বয়সে এই সাহস করতে পারি, হোয়াই নট। আমি তখন আরো এই জগৎটাকে পরিভ্রমণ করেছি। আমি লেখার মাধ্যমে পরিভ্রমণ করার মানে যে যাত্রাটা, মানে পরিভ্রমণ করার যে পথটা, সেটা কিন্তু একজন পাঠক অনেক পরিভ্রমণ করে এসেও ওই জায়গা আসতে পারেন না। কারণ একজন রাইটার লিখতে লিখতে যা শিখেন, এটা বলে বোঝানো যাবে না। কারণ তার সমাজকে দেখার
যে প্রক্রিয়ায় তিনি আরো গভীরভাবে ঢুকে যান, সেখান থেকে তিনি তো আস্তে আস্তে আরো বেশি সমৃদ্ধ হন। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কি, আমরা আসলে যত বয়স হয় আমরা তত পিশাচ হয়ে যাই। হ্যাঁ, আমরা তত অনুভূতিহীন হয়ে যাই, আমাদের আত্মাটা নষ্ট হতে থাকে। সত্যিকার অর্থে একটা ক্লাসিক তৈরি করার জন্য মানুষ এবং মনুষ্যের নিয়ে যে জগৎ সৃষ্টি করা, তাদের ভিতরে যে আলাদা আলাদা ভাষা তৈরি করা, তাদের মুখে যে মানে আলাদা আলাদা শব্দ দেয়া এবং তারা কিভাবে ভাবছে প্রত্যেককে নিরপেক্ষভাবে চিন্তা করা। তো পিশাচ হৃদয় দিয়ে তো আপনি নিরপেক্ষভাবে চিন্তা করতে পারবেন না। এই জন্য বয়স হলে এই হৃদয়টা হারিয়ে ফেললে যতই সমৃদ্ধ মানুষ হোক, তিনি কিন্তু তখন আর ওই মাস্টার মানে পিস তৈরি করতে পারেন না। এই জন্য দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ রাইটারের মাস্টার পিসগুলো অল্প বয়সের। হ্যাঁ, এবং সারপ্রাইজিংলি যারা করতে পারেন, লাইক সে গেটের মতো যারা তৈরি করতে পারেন, ডেফিনেটলি তারা এমন একটা সমাজ সংসারে বাস করেছেন যখন হয়তো তাদের ওই অনুভূতির রদবদল খুব বেশি হয় নাই। তো আমি প্রার্থনা যেটা চাই সেটা হচ্ছে যে ওই যে ডাউন টু আর্থ আপনি বললেন না, এই আরেকটা ত্রিমোহিনী তৈরি করার জন্য আমি যেন সেখানেই থাকি। আমার যেন কখনো মনে না হয় যেন আমি অনেক কিছু করে ফেলেছি, আমার আর কাজ করার দরকার নেই, আমি অনেক কিছু তৈরি করেছি, আমি মানে অনেক কিছু হয়ে গিয়েছি। আত্মতৃপ্তিতে না ভোগা। হ্যাঁ, আত্মতৃপ্তি থেকে না ভুগি আমার যেন মনে হয় আমার কিছু হয় নাই। না, ঠিক সেটাও না, আমি আবার একটু আমার ভিন্ন যেন মনে হয় যে আমার আরো কাজ, আমি যেন মানে এই পথ যেন আমার শেষ না হয়। আমি আসলে আমার যেটা মনে হয় যে উদযাপনটা খুব জরুরি জীবনে, এবং এই উদযাপন হেলাল হাফিজ হচ্ছে এই ব্যাপারে আমার গুরু। উনি আমাকে বলতো যে মানে আমি ওনার কাছ থেকে শিখেছি যে দুঃখ উদযাপন করা যায়। এবং সে বললো যে আমি যে একের পর এক প্রেমে পড়লাম, এই নারী সেই নারী, এটার কারণ কিন্তু তাদের সাথে ভালো ছিলাম না এটা না, বরং যখন ভালো থাকতাম তখন মনে হইতো what the hell am I doing? আমার তো দুঃখ দরকার, আমার কবিতা লিখতে হবে। তো কবিতার কথা যখন আসলো, ত্রিমোহিনীতে আমরা কিন্তু অনেক টুকরো টুকরো কবিতা দেখেছি আপনার। তো আপনি একজন কবিও বটে। না, এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে একজন উপন্যাসিককে বর্তমান পৃথিবীতে উপন্যাসের যে ভাষা, যে বিস্তার, তার জন্য মানে কবিতার মর্মমূলে কবিতাটা থাকা দরকার। হ্যাঁ, উপন্যাসও তো শব্দের খেলা, আসলে সেই শব্দের খেলা কখন কোন অনুপ্রাসে আসবে। ইনফ্যাক্ট আমি বলবো যে ওই যে শুরু থেকেই তো ভাষা নিয়ে আসলে কথা বলছি, কারণ আপনার ভাষাটাই আসলে অনেক বেশি সারপ্রাইজিং। ওয়ার্ড ডিকশন এত রিচ এবং এত অ্যাডজেক্টিভের ব্যবহার আমি এর আগে মানে বাংলাদেশি কোনো লেখকের লেখায় পাইনি। সেটা অনেকের কাছেই হয়তো বা বিশেষত্ব না, কিন্তু আই হ্যাভ মাই থিংস টু ডিফেন্ড দিস স্টেটমেন্ট। আমার মনে হয় মাঝে মধ্যে যে আমি খুব আনন্দ নিয়ে ত্রিমোহিনী অনুবাদ করছি, কিন্তু বাই দ্য টাইম আই উইল ফিনিশ দিস আই উইল ফিল এমটি। আমার এখন এটা আই হ্যাভ হাঞ্চ, আমার মনে হয় যে আমি অনেক একা হয়ে যাব, যে এত বড় বিশদ একটা ক্যানভাস আমি সেখানে নিজের মতো করে বিচরণ করছি। আপনার এমন হবে যে আমি সারা রাত ঘুমাতে পারবেন না। হ্যাঁ, এবং ত্রিমোহিনী শেষ করে আমারও তাই হয়েছে। আমি মাঝে অনেক বছর রমনায় হালকা যেতাম, ভুলে গেছিলাম, কারণ ঢাকা শহরে তো আমি যেখানটায় থাকি এলিফ্যান্ট রোড, সেখান থেকে রমনাটাই অ্যাভেল করা যায়। আর অ্যাডর্নে যখন যেতাম তখন নিয়মিত রমনার ভেতর দিয়েই যেতাম। তো ত্রিমোহিনী আবার আমাকে রমনায় নিয়ে গেছে। আচ্ছা, ত্রিমোহিনী আবার আমাকে রমনায় নিয়ে গেছে। আমি এখন মাঝে মধ্যে বইটা নিয়ে ওখানে যাই, পড়ি, পাখির ডাক শুনি। থ্যাংক ইউ রাফি ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক কিছু শিখলাম, এবং আপনার কাছ থেকে যে জিনিসটা আসলেই শেখার আছে সেটা হচ্ছে বিনয়। এবং সেটাই যেন থাকে, সেটা যেন আমরা ভুলে না যাই আর কি। আমি আপনার পাঠকদেরকেও বলবো যে চলুন আমরা বিনয়ী হই, অপরকে ভালোবাসি এবং সুন্দর পৃথিবী করে তুলি। ভালোবাসতে হলে বিনয়টা দরকার, বিনয় না থাকলে ভালোবাসা হয় না। ধন্যবাদ। ভালো থাকবেন।